রিসেন্ট টাইমে মটোরোলা কিন্তু পুরো বাজিমাত করে দিচ্ছে। মিড রেঞ্জ বলেন, হাই মিড রেঞ্জ বলেন, এন্ট্রি লেভেল বলেন, সব জায়গায় ওদের নতুন নতুন ডিভাইস নতুন নতুন নিয়ে আসছে অবশ্যই। ইভেন আমি হাতেও ধরে আছি একদম লেটেস্ট স্মার্টফোন মোটো জি85 5G, যা মূলত জি84 এর সাকসেসর। এবং প্রিভিয়াস জেনারেশন থেকে এই ডিভাইসটাতে কিন্তু বেশ কিছু জায়গায় নতুনত্ব এসছে, বিশেষ করে ডিজাইনে একদম স্লিম একটা স্মার্টফোন, দেখতে সুন্দর। ইভেন ওরা এই যে ডিভাইসগুলোতে ভিগান লেদার ব্যবহার করছে, কালারগুলো খুব বোল্ড করছে। এইটার বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্ট পাওয়া যায়, পাশাপাশি হাতে নিয়েও খুব দারুণ ফিল পাওয়া যায়। লাইট ওয়েটের স্মার্টফোন, এর ওয়েট মাত্র 172 গ্রাম। এছাড়াও এই ফোনের নতুন এসওসি রয়েছে, স্ট্যান্ডার্ড ব্যাটারি রয়েছে, ক্যামেরা, সব কিছু মিলে বেশ আকর্ষণীয় টাইপের একটা প্যাকেজ, যখন কিনা বাংলাদেশ মার্কেটে মোটামুটি পাওয়া যাচ্ছে 27K এর আশেপাশে। তবে অবশ্যই সবচেয়ে ভালো এমনটাও না ভাই, আমাদের ব্যবহারে কিছু খারাপ অভিজ্ঞতাও ছিল, ভালো অভিজ্ঞতাও আছে। সব কিছু চলুন শেয়ার করি আজকের ভিডিওতে। মোটো জি85 রাইট নাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লাইক টেলিকমে, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটিতে। ভিডিওর ডেসক্রিপশনে তাদের শপের ইনফরমেশন দেওয়া থাকলো। মোটোরোলার সমস্ত ডিভাইস সহ বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত স্মার্টফোনগুলি অ্যাভেলেবল পেয়ে যাবেন তাদের কাছে। যেমনটা আমি বলছিলাম, খুবই গুড লুকিং স্মার্টফোন, বেশ পাতলা ফোন। আর এইটার বডি ফ্রেম এবং রিয়ার প্যানেলটা ভিগান লেদার যে বলা হচ্ছে, বাট এগুলো তো প্লাস্টিক, আপনারা জানেনই। তবে এতে কিন্তু আমরা 3.5mm হেডফোন জ্যাকটা পাইনি, বাট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে। রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটার পজিশন ঠিকঠাক মনে হয়েছে এবং এটা একুরেটলি কাজ করছে প্রত্যেকবারই। হালকা অ্যানিমেশন ডিলে পেয়েছি জাস্ট। থাকছে IP52 এর রেটিং, নট এ বিগ ডিল, আরেকটু বেটার কিছু হওয়া উচিত ছিল। তবে বিশেষ যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন তা ডিসপ্লে সেকশনে। এবারে কার্ভ ডিসপ্লে আমরা পেয়েছি, যার সাইজ 6.67 ইঞ্চ, OLED প্যানেল মোটোরোলা যেহেতু। আর এখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, 120 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এবং এটা পিক ব্রাইটনেস দিতে পারে 1600 নিটস। প্লাস এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। কার্ভ ডিসপ্লের ফোনে অবশ্যই অ্যাটলিস্ট মানে কর্নিং গরিলা গ্লাস 5 তো থাকা উচিতই, তো ওইটা মোটোরোলা অবশ্যই দিয়েছে। তারপরেও আপনারা একটু যত্নশীল হয়ে ব্যবহার করবেন, আদারওয়াইজ কিন্তু ভয়ের একটা কারণ থেকেই যায়। এছাড়াও রয়েছে DCI-P3 এবং 93% স্ক্রিন টু বডি রেশিও এই ডিসপ্লেতে। তো বলা যেতে পারে ডিসপ্লেটা মানে দেখতে খুবই ভালো লাগবে, যেহেতু কার্ভ ফোন এবং চিন বেজেল ন্যারো, সো খুব ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়। যারা মিডিয়া কনজামশন করেন তাদের কাছে ভালো লাগবে এই ডিসপ্লেটা দেখে অবশ্যই। পাশাপাশি এখানে যে 5 হোল কাটআউটটা রয়েছে, এটা টপ সেন্টারে, যাও কিন্তু বেশ ছোট। আর এই ডিসপ্লেটা খুবই কালারফুল, একেবারে একুরেট কালার আমি বলবো না, এটা একটু পাঞ্চি করে প্রেজেন্ট করে, একটু ভিভিড টাইপের, সব কিছুই দেখতে ভালোই লাগে আর কি। পাশাপাশি 120 Hz এর ব্যাপারটাও দেখলাম ম্যাক্সিমাম জায়গায় ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে দেখা যায় যে এটা 90 Hz গিয়ে লক হয়, যেটা এই স্মার্টফোনে আমরা পেয়েছি। রেগুলার স্ট্যান্ডার্ড কাজবাজের ক্ষেত্রে সবসময় আমরা 120 Hz পেয়েছিলাম এই ডিভাইস থেকে। HDR ভিডিওতে প্লেব্যাক পাইনি, এর বাইরে কিন্তু ডিসপ্লে একদমই ঠিকঠাক লেগেছে আমার কাছে, যখন কিনা 7000-এর আশেপাশে কিনছেন। যদি কার্ভ ফোন আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কোনো ধরনের কমপ্লেন থাকবে না, আর যদি মনে হয় না আমি কার্ভ ফোন পছন্দ করিই না, তাহলে তো হিসাব আলাদা। এই স্মার্টফোনে আমরা কিন্তু 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবো, মেজর আপডেট পাওয়া যাবে। এটা রান করছে অ্যান্ড্রয়েড 14-এ এবং প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3। 6S Gen 3 এই প্রসেসরটাকে আপনি কম্পেয়ার করতে পারেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5Gর সাথে, হুবহু সেম টু সেম, বাট এখানে একটু ক্লক স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, যে কারণে আপনারা দেখছেন 695-এর তুলনায় অন্তত স্কোরটা বেশি দেখাতে পারছে। যদিও রেগুলার ইউসেজে আমি কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করিনি, একদম হুবহু সেম টাইপেরই মনে হয়েছিল, মানে অলমোস্ট সিমিলার টাইপের পারফরমেন্স আমি পাচ্ছিলাম। ফোনটা র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যায় দুইটা, 8 এবং 12, সেই সাথে রয়েছে 128GB 256GB স্টোরেজ টাইপ UFS 2.2। আর এখানে যে র্যাম রয়েছে তা LPDDR4X এর। বরাবরই আমরা জানি মোটোরোলার ইউআই কিন্তু বেশ ক্লিন, খুব একটা হিজিবিজি করে রাখা হয় না, আসলে এটা বেশ ক্লিন এবং স্মুথ রেজাল্ট দিচ্ছিল। একেবারে ক্লিন ইউআই মানে একদম স্টকের মতো কোনো ফিচার টিচার পাবেন না এক্সট্রা, তেমন কিন্তু না। প্রয়োজনীয় সমস্ত ফিচারই এতে আছে, যেমনটা আমরা মোটোরোলার ডিভাইসগুলোতে পেয়েছি। পারফরমেন্স সেকশনে ভালো দিকের মধ্যে কয়েকটা বিষয় নোটিস করেছি, যেমন খুব একটা গরম হয় না, মানে যখন ব্যবহার করবেন রেগুলার টাস্কে এটা ওভারহিট হচ্ছিল না, হালকা ওয়ার্ম হয়, সেটাকে আমি মোটেই মানে হিটিংয়ের পর্যায়ে বলবো না। আর এই প্রসেসরটা খুব বেশি ব্যাটারিও বার্ন করে না। অন্যদিকে এটা মাল্টিটাস্কিংয়েও ভালো রেজাল্ট দিয়েছে। 8-10টা অ্যাপ্লিকেশনে ব্যাকগ্রাউন্ডে রান করে রেখে বেশ কিছু সময় চালানো যাচ্ছিল, তাতে করে ওগুলো ক্র্যাশ করছিল না। টুকটাক গেম টেমও খেলতে পারবেন, যেমন আমরা পাবজি ট্রাই করছিলাম, HD হাই ফ্রেম রেটে স্মার্টফোন দিয়ে প্লে করা যায়। অন্যদিকে আমরা স্মুথ আল্ট্রাতেও প্লে করতে পারছি, যদিও আমার কাছে মনে হয়েছে স্মুথ আল্ট্রাতেই ভালো রেজাল্ট দিচ্ছে। HD হাই ফ্রেম রেটে মাঝে মধ্যে টুকটাক স্ট্যাটারে দেখা আমি পেয়েছি এতে, বিশেষ করে অ্যাকশন মোমেন্টে গিয়ে ইভেন তখন কিছুটা ফ্রেম রেট ওঠানামা করতেও দেখা যাচ্ছিল। আর পাবজি গেমের সময় আমরা দেখছিলাম রেগুলার ইউসেজে মানে রেগুলার টাস্কের তুলনায় একটু তুলনামূলকভাবে বেশি গরম হচ্ছে, তবে হিটিং ইস্যুর পর্যায়ে যায়নি বা থার্মাল থ্রোটল করতে দেখিনি। ফ্রি ফায়ারও ট্রাই করলাম, ওইটাতে কিন্তু ভালো রেজাল্ট ছিল এবং হাইয়েস্ট সেটিংসেও স্মুথ রেজাল্টই পেয়েছি ডিভাইস থেকে, যেটা পাবজির ক্ষেত্রে আমরা একটু দেখছিলাম মানে একটু
চপি টাইপের ফিল দেয়, যেটা ফ্রি ফায়ারে ছিল না। এছাড়াও ট্রাই করা হয় কল অফ ডিউটি, যেখানে আমরা গ্রাফিক্স ভালো পেয়েছি এবং স্মুথ রেজাল্ট পেয়েছি এই ডিভাইস থেকে। তো পারফরমেন্স বা গেমিং রেজাল্ট নিয়ে আমি যেটা বলতে পারি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 যুক্ত অন্যান্য স্মার্টফোন থেকে আমরা যেমনটা রেজাল্ট পেয়েছি, এই ডিভাইসটার থেকে না আমি একদম সিমিলার টাইপের রেজাল্ট পাচ্ছিলাম। আপনার এক্সপেকটেশন যদি অনেক বেশি থাকে, সেইটা কিন্তু ফুলফিল করতে পারবে না। তবে শুধু পারফরমেন্স দেখে তো আর একটা ফোন কিনবেন না, ক্যামেরারও একটা ব্যাপার থাকে। এই ডিভাইসে দুইটা ক্যামেরা আছে, দুইটাই কাজের সেন্সর। মেইন শুটার 50 মেগাপিক্সেল, পরবর্তী শুটার 8 মেগাপিক্সেল, যা আল্ট্রা ওয়াইডে ছবি নেবে। এর যে মেইন শুটার, সেখানে আমরা ওয়াইএস পেয়ে যাচ্ছি, আর এটা সনির LYT600 সেন্সর। রিসেন্ট টাইমে প্রচুর স্মার্টফোনে এই সেন্সরটা ব্যবহার হতে দেখা গিয়েছে। এবং এটার রেজাল্ট, মেইন ক্যামেরাটা প্রপার রাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস, ডিটেল ধরে রাখছে ঠিকই, একই সাথে কালারটা একটু পাঞ্চি করে প্রেজেন্ট করছে, একটু বেশি স্যাচুরেটেড মনে হয়েছে আমার কাছে, যে জিনিসটা আবার অনেকের কাছে ভালোই লাগতে পারে, সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ একটা ফিল দেয় আর কি। কিছু ছবির ক্ষেত্রে যদিও একটু ওভার প্রসেসড লাগছিল, তবে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিংটা ভালো ছিল এই ফোনের। আপনি যখন ছবি তুলবেন তখন হয়তো দেখবেন যে হেভি লাইট থাকলে সেটা মানে একদম ওই যে ওভারব্লোন করতে থাকে, বাট আপনি ছবিটা তোলার পরে দেখবেন এটা খুব সুন্দরভাবে প্রসেস করে প্রেজেন্ট করতে পারে এবং প্রপার ডিটেলে তখন ছবিটা দিতে পারে আর কি। লো লাইটে নর্মাল মোডে এই স্মার্টফোন খুব আহামরি রেজাল্ট না দেখালেও নাইট মোড অন করে নিলে কিন্তু ভালো রেজাল্ট ঠিকই আসে। অনেক স্মার্টফোনে দেখা যায় না যে একদম খুব লাইট বাড়িয়ে ফেলে, হয়তো আসলে অতটাও লাইট নেই, একদম দিনের মতো করে ফেলে, ওরকম না। এটা মোটামুটি ন্যাচারাল রাখার ট্রাই করে, তবে একটু কন্ট্রাস্টের পরিমাণ বেশি মনে হয়েছে এবং ওই যে একটু স্যাচুরেট করার যে বিষয়টা, ওটা এখানেও বিদ্যমান, যদিও নাইট মোডে সেই বিষয়গুলো ভালো লাগছিল ডে লাইটের তুলনায়ও। এই স্মার্টফোনে আলট্রা শুটারটা রয়েছে, যেটা প্রপার লাইটিং কন্ডিশনে আমরা দেখছিলাম মেইন ক্যামেরার তুলনায় অবশ্যই ডিটেল কিছুটা কম দেয় এবং কালারেও কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়, বাট অ্যাজ এ আলট্রা শুটার সেটারও ডাইনামিক রেঞ্জ কিন্তু ভালোই দেখছি। ইভেন শ্যাডো এরিয়াতেও ভালোই ডিটেল ধরে রাখার ট্রাই করে এই ক্যামেরা। এই ক্যামেরাটা 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি দিতে পারে এবং ডে লাইট কন্ডিশনে এর থেকে আপনারা স্ট্যান্ডার্ড ছবি পাবেন, তবে লো লাইটে এটা খুব একটা ভালো রেজাল্ট দেখাতে পারেনি, যেমনটা মেইন শুটার দেখাতে পারছিল। Z85 এর পোর্ট্রেট মোড খারাপ না, ভালোই লাগছে, যদিও এখানে 2x এর মজা আমরা পাইনি, ওটা থাকলে আরও বেশি ভালো হইতো। আর মেইন সাবজেক্টকে একটু সফট করে ফেলে, স্কিনটাও একটু স্মুথ করার মতো একটা প্রবণতা আছে। অন্যদিকে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা ন্যাচারাল লাগছে অনেকটাই, এটা দেখতে ভালো লাগতেছে আর কি। এই স্মার্টফোনের যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সেটাও কিন্তু ভালো লাগবে আপনাদের কাছে, যেখানে আমরা 32 মেগাপিক্সেলের শুটার দেখছি। বিশেষ যে জায়গাটা ছিল এটা ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিং, যেখানে দেখা যায় ম্যাক্সিমাম স্মার্টফোন ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডাইনামিক রেঞ্জে খুব মানে বাজে রেজাল্ট দেয় আর কি। তো ও মোটামুটি ভালো রেজাল্ট দেওয়ার ট্রাই করছে, যদিও অ্যাকুরেট কালার দেয় না এবং অবশ্যই আপনাকে একটু ফর্সা করে প্রেজেন্ট করবে, একটু স্কিন স্মুথনেসের ব্যাপার স্যাপার আছে, যদি সবকিছু অফ করে রাখেন তাও আছে, কিন্তু ওভারঅল দেখে ভালো লাগতেছে আর কি। প্লাস টোটাল ছবিটাকে ভালোভাবে ব্যালেন্স করে প্রেজেন্ট করার ট্রাই করে, এটাই হচ্ছে আসল জায়গা। আর লো লাইটের দিকে সফটনেসটা একটু বেড়ে যায়, প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি পাবেন এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। তবে এই স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এর মেইন ক্যামেরায়, যে জায়গাটা একটু কমতেই থেকে গেল। ওই যে বললাম না, সেম প্রসেসর, অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, ওই প্রসেসরটাও কিন্তু 4K সাপোর্ট নিত না, এটার ক্ষেত্রেও সেম। তো ভিডিওতে স্ট্যাবিলিটি মোটামুটি পেয়েছি, মোটামুটি না ভালোই পেয়েছি, তবে ফোকাসিং একটু স্লো মনে হয়েছে, একটু জিটারিং মনে হয়েছে, আর কালারটা এখানে একটু বুস্ট আপ লক্ষ্য করেছি। সবকিছু মিলে ক্যামেরাটা এর প্রাইস পয়েন্ট অনুযায়ী স্ট্যান্ডার্ড জায়গায় থাকে। ও হ্যাঁ, ক্যামেরাটা এপিআই আনলকড আছে। স্পিকার রয়েছে দুইটা, আপনারা স্টেরিও সাউন্ড পাবেন। লাউডনেস মোটামুটি দুইটা স্পিকার থেকে আরেকটু লাউডনেস আশা করছিলাম, তবে স্টেরিওর মজা পাচ্ছি, এটাই অনেক। আর ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, প্রয়োজনীয় অন্যান্য সেন্সরগুলো সবকিছু ঠিকঠাকভাবে কাজ করছে। এই স্মার্টফোনে 13টা 5G ব্যান্ড আছে এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রয়েছে, আর ব্লুটুথ ভার্সন 5.1 রয়েছে, যেটা আরেকটু লেটেস্ট হওয়া উচিত ছিল। ব্যাটারি রয়েছে 5000 mAh এবং চার্জার রয়েছে 30 ওয়াটের। 30 ওয়াটের চার্জার খুব কমন, আরেকটু বড় অ্যাটলিস্ট 45 ওয়াট হওয়া উচিত ছিল। তবে এই স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো, এটার থেকে আমরা প্রায় 8.5 ঘন্টার মতো এসওটি পেয়েছি, যেটা আমার কাছে গুড এনাফ মনে হয়েছে। একদিন টাইম ইজিলি ব্যবহার করতে পারবেন আপনারা। কমতির জায়গা কোথায় আছে জানেন? এটাতে 3.5mm হেডফোন জ্যাক নেই, এটাতে হাইব্রিড সিম স্লট রয়েছে, দুইটা সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করতে হবে, এই জায়গায় অবশ্যই কমতি থাকে। আর পারফরমেন্স সেকশনটা আসলে 27-28 হাজার টাকা দিয়ে যখন কিনছি তখন আমার কাছে কমেই মনে হয়। আরেকটু বেটার কোনো চিপ, সেটা মিডিয়াটেকের হলেও সমস্যা ছিল না, সেরকম কিছু থাকলে বরং যারা পারফরমেন্স কেন্দ্রিক স্মার্টফোন কিনতে চান তাদের জন্য সুবিধা হতো। বাট এখন যারা ব্যালেন্স একটা ফোন, ব্যালেন্স পারফরমেন্স এবং ভালো ক্যামেরা, গুড ডিজাইন চাচ্ছেন, তাদের জন্য এই ডিলটা কিন্তু ভালোই। তবে এই ডিভাইসটার দাম যদি কমে মোটামুটি 25-26-এর কাতারে চলে আসে, তাহলে কিন্তু আসলেই ভালো একটা ডিল হয়। কেমন লেগেছে এই ডিভাইসটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, হ্যাঁ অনেক বেশি ভালো।